ওয়েলকাম ব্যাক। আমাদের আজকে যে দ্বিতীয় ক্লাস ম্যাথামেটিক্সের তার দ্বিতীয় ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বেশি দেরি না করে আমরা শুরু করি। এর আগে আমরা মূলত সংখ্যা নিয়ে জানলাম, এখন আমরা জানবো অমূলত সংখ্যা নিয়ে। অমূলত সংখ্যা কাকে বলা হয়? যেহেতু আছে মানে বিপরীতটা বুঝতে পারছেন। আগেরটাই কী ছিল? আগেরটার উল্টোটা, অর্থাৎ যেসব সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারিনি বা প্রকাশ করা যায় না তাদেরকে আমরা বলি অমূলত সংখ্যা। মূলত সংখ্যাকে আমরা কিউ দ্বারা রিপ্রেজেন্ট করছিলাম, কিন্তু অমূলত সংখ্যাকে আমরা রিপ্রেজেন্ট করবো কিউ ডস। খেয়াল করে দেখুন, এখানে কিউর মধ্যে একটা ডস আছে, কিন্তু এই দেখুন অমূলত সংখ্যাকে আমরা রিপ্রেজেন্ট করি কিউ ডস। এই যে ডসটা আছে, এই ডসটা মাথায় রাখতে হবে। শুধু যদি মূলত সংখ্যা হতো তখন মূলত সংখ্যাকে আমরা নর্মাল কিউ দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। এবার দেখুন, অমূলত সংখ্যাকে আমরা যেটা বলছি আপনাদের সামনে, যে অমূলত সংখ্যা সেই সব সংখ্যা যে সব সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না তাদেরকে আমরা অমূলত সংখ্যা বলছি। উদাহরণ বললে আপনারা বলতে পারবেন। অমূলত সংখ্যা সেটকে আমরা কিউ ডস দ্বারা প্রকাশ করতে পারি। পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলত সংখ্যা হবে। ওকে, জিনিসটা ক্লিয়ার বোঝা যাচ্ছে? পূর্ণ বর্গ নয় সেরকম, যেমন √2 এটি একটি অমূলত সংখ্যা, কারণ এটা একটা এমন বড় মান আসবে যাকে আমরা কখনোই কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। আপনার √3 এটাও কিন্তু, অর্থাৎ যেগুলো পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ কারা বলুন তো? যেমন 4, 9, 16 যাদের বর্গমূল করা যায় তাদেরকে আমরা পূর্ণবর্গ বলে থাকি। এবং পূর্ণবর্গ নয় এইরূপ সংখ্যার যদি আমরা বর্গমূল করার চেষ্টা করি তখন যে জিনিসটা আমরা পাবো সেটাকে আমরা বলবো অমূলত সংখ্যা। যেমন আপনার ধরুন √11, এটি কিন্তু অমূলত সংখ্যা। অর্থাৎ √11 এটা কি অমূলত সংখ্যা হবে? হবে না, এটি অবাস্তব সংখ্যা আসবে। আর অবাস্তব সংখ্যার মধ্যে তো মূলত অমূলত আসে না, তাই মূলত সংখ্যা হবে কিন্তু √11, কিন্তু √11 এটি মূলত অমূলত কিছুই হবে না, কারণ এটা আমার অবাস্তব সংখ্যার মধ্যে আসবে। আমি বারবার জিনিসটা বলছি যাতে আপনাদের মনের মধ্যে জিনিসটা বুঝতে সুবিধা হয়, যে মূলত এবং অমূলত জিনিসটার মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। রুটের ভিতরে মাইনাস, এই জিনিসটা, এটা যেন এই জিনিসটা কার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা যেন এই পার্থক্যটা যেন আপনার মনে থাকে, সেই জন্যে জিনিসটা বারবার রিপ্রেজেন্ট করছি। ওকে, তাহলে যে সব সংখ্যা পূর্ণবর্গ নয় তাদের যে স্বাভাবিক সংখ্যার বর্গমূল সেটি হবে অমূলত সংখ্যা। যেমন কিউডস ইকুয়ালস টু কি? এক্স। এখানে এক্স হলো একটি অসীম অপৌনপুনিক দশমিক। অসীম অপৌনপুনিক, অসীম অপৌনপুনিক দশমিক, অর্থাৎ পৌনপুনিক দশমিক হবে না, এবং সেই দশমিকটা অসীম হবে। অসীম মানে কি? দশমিকের পর সেই সংখ্যাটার কোনো শেষ নেই, কিন্তু সেটা পৌনপুনিক হবে না, অপৌনপুনিক হবে। ক্লিয়ার? তাই এই ছোটো ছোটো যে রিপ্রেজেন্টেশনটা, এই রিপ্রেজেন্টেশনটাও আপনাকে মনে রাখতে হবে যে অমূলত সংখ্যার সেটকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি। অমূলত সংখ্যার মধ্যে আপনারা রোমান রূপে 2 নম্বরে বুঝতেই পারছেন, যেমন √2, √2, মাফ করবেন জাস্ট এ মিনিট। হ্যাঁ, যে জিনিসটা আপনাদের বলছিলাম, যে অমূলত সংখ্যার মধ্যে √2 আসছে, √3 আসছে, √5 আসছে, এগুলো তো আসছেই। এগুলো ছাড়াও পাই, এই মানগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের অমূলত সংখ্যার আন্ডারেই পড়বে। ওকে, তাহলে যে জিনিসটা আবার রিপ্রেজেন্ট করছি, মানে রিপিট করছি আপনাদের সামনে, মূলত সংখ্যাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, অমূলত সংখ্যাকে আমরা প্রকাশ করব কিউ ডস দ্বারা। ওকে, নেক্সট 15 নম্বর প্রশ্নে চলেছি আমরা। 15 নম্বর যে পয়েন্ট, সেটি প্রশ্ন নয় পয়েন্ট, সেখানে কী বলা হয়েছে? মূলত সংখ্যাকে দুই ভাগে ভাগ করতে পারি, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ এই দুটো ভাগে মূলত সংখ্যাকে ভাগ করতে পারি। তাহলে দেখুন, প্রথমে ছিল বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা থেকে দুটো ভাগ হলো, একটা হচ্ছে মূলত সংখ্যা এবং একটা হচ্ছে অমূলত সংখ্যা। মূলত সংখ্যাকে আবার দুটো ভাগে ভাগ করতে পারছি আমরা, একটা হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা এবং একটা হচ্ছে আপনার ভগ্নাংশ। এই জিনিসগুলো আপনাকে কিন্তু মনে রাখতে হবে। ওকে, যে কত রকমভাবে ভাগ হচ্ছে সেই ডায়াগ্রাম আমি পরে আপনাদের দিয়ে দিচ্ছি। তাহলে মূলত সংখ্যাকে দুভাগে ভাগ করি, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাসমূহকে আমরা পূর্ণ সংখ্যা বলে থাকি। ওকে, শূন্য সহ সংখ্যারেখায় যে সংখ্যাগুলো আমরা প্রকাশ করি, তো সংখ্যারেখার মধ্যে, তার মানে এই নয় যে সংখ্যারেখায় যা সংখ্যা প্রকাশ করি সেগুলো সবাই পূর্ণ সংখ্যা, সেগুলো নয়। সংখ্যারেখায় মূলত অমূলত সব সংখ্যাকেই প্রকাশ করা যায়, কিন্তু শূন্য সহ যে সব ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা থাকে, যেমন আপনার 2 হোক, -2, এরকম সংখ্যা, এদেরকে আমরা পূর্ণ সংখ্যা বলে থাকি। যেসব সংখ্যার কোনো ভগ্নাংশ থাকে না, এটাকে আমরা ভগ্নাংশ আকারে থাকি না, নর্মাল সংখ্যা হিসাবে থাকে। যেমন যদি আপনি বলেন 3.5, এটি কিন্তু পূর্ণ সংখ্যা নয়, কারণ এটি অ্যাকচুয়ালি কিন্তু ভগ্নাংশ 35/10। বুঝতে পারছেন জিনিসটা ক্লিয়ার? তাই দশমিক যুক্ত সংখ্যাগুলো কিন্তু কখনোই পূর্ণ সংখ্যার আন্ডারে আসবে না। হ্যাঁ, আপনার 2.0 যদি বলা হয়, এটি আপনার আপনার কি বলবো, মানে পূর্ণ সংখ্যার আন্ডারে আসবে, কারণ এটা তো পূর্ণ সংখ্যার মধ্যে আছে, দুই যে জিনিসটা তো আছেই এখানে। তাই যে কোনো ধনাত্মক হোক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ইনক্লুডিং শূন্য সহ, তাদেরকে আমরা বলে থাকবো পূর্ণ সংখ্যা। অর্থাৎ শূন্য, যে কোনো পজিটিভ ইন্টেজার এবং নেগেটিভ ইন্টেজার, সেটা অবশ্যই একটা নির্দিষ্ট সংখ্যা হবে, তাদেরকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। পূর্ণ সংখ্যাকে কোনো ভগ্নাংশ থাকে না। ওকে, তার মানে এই নয় যে তাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, কারণ একটু আগে আপনি বললাম না আপনাদেরকে যে পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারি, কিন্তু সেটা কিন্তু কোনো ভগ্নাংশ নয়। যেমন 2কে আমরা 2-এর 1 আকারে প্রকাশ করতে পারি, কিন্তু 2কে 2-এর 1 আকারে প্রকাশ করার চেয়ে নর্মাল 2 আকারে প্রকাশ করাটাই শ্রেয়।
পূর্ণ সংখ্যার সেট অসীম, অর্থাৎ পূর্ণ সংখ্যার কিন্তু কোনো শেষ নেই। পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করতে পারি এবং পূর্ণ সংখ্যার যে রিপ্রেজেন্টেশন জেড ইকুয়ালস কি হবে না এক্স, এবং এক্স এর মানটা কি হবে না ডট ডট -3 -2 -x 0 ডট 1 2 3 4, অর্থাৎ ডান দিকেও যেমন সেটা ক্রমশ সীমাহীনভাবে বিস্তৃত থাকবে এবং বাম দিকেও সেটা সীমাহীনভাবে বিস্তৃত থাকবে। এই জেড চিহ্নটি কোথা থেকে এসেছে না, জেড চিহ্নটি জার্মান শব্দ জ্যালেন থেকে এসেছে। সেই জ্যালেন সংখ্যার অর্থ হচ্ছে কি সংখ্যা। ওকে, তেমন সময় এটাও আসতে পারে যে পূর্ণ সংখ্যার সেটাতে জেড শব্দটি ব্যবহার করা হয়, সেই জেড শব্দটি কোথা থেকে এসেছে না জ্যালেন থেকে এসেছে। আপনাকে এইভাবে মনে রাখতে হবে। নেক্সট দেখুন, পূর্ণ সংখ্যাকে আবার দুভাগে ভাগ করছি আমরা, একটা হচ্ছে অখণ্ড সংখ্যা, একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। দুভাগে ভাগ করছি, একটা অখণ্ড সংখ্যা এবং একটা ঋণাত্মক সংখ্যা। অখণ্ড সংখ্যা কাকে বলবো, অখণ্ড সংখ্যা ইংরেজি হচ্ছে হোল নাম্বার। ওকে, হোল নাম্বার, হোল অখণ্ড সংখ্যা, তাই একে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। অখণ্ড সংখ্যা কাকে বলবো না, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা সমূহকে আমরা অখণ্ড সংখ্যা বলবো। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা যেমন 0 1 2 3 এরা কিন্তু অখণ্ড সংখ্যা, কিন্তু কখনোই আপনার 3 5 এটি কিন্তু অখণ্ড সংখ্যা নয়, কারণ এটি তো পূর্ণ সংখ্যার মধ্যে আসছেই না, এটা ভগ্নাংশের মধ্যে চলে আসছে। জিনিসটা বুঝতে পেরেছেন তো? তাহলে অখণ্ড সংখ্যা নর্মালি শূন্য সহ যে কোনো ধনাত্মক সংখ্যা সেগুলো হবে না আপনার অখণ্ড সংখ্যা। ওকে, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা ডাব্লু দ্বারা প্রকাশ করা হয় এবং এই ডাব্লুকে রিপ্রেজেন্টেশন হচ্ছে এক্স, এ হচ্ছে 0 1 2 3 ডট ইত্যাদি সমস্ত কিন্তু যা কিছু অখণ্ড সংখ্যা হবে, কখনো সেটা ভগ্নাংশ দশমিক এইভাবে আসবে না। শূন্যকে দেখুন 3 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে, শূন্যকে সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার একটি সীমারেখা হিসাবে কল্পনা করা হয়। শূন্য কি না, শূন্যকে আমরা সকল ধনাত্মক এবং ঋণাত্মক যে সীমারেখা আছে সংখ্যা আছে তাদের একটা সীমারেখার একটা সীমারেখা হিসাবে কল্পনা করি শূন্যকে। সেই মিডিল পয়েন্টে থাকে তো। শূন্য এককভাবে মানের অস্তিত্বহীনাকে প্রকাশ করে ও অন্যান্য সংখ্যার পিছনে বসে তাদের সঠিক অবস্থানকে প্রকাশ করে। শূন্য নিজে কিন্তু কি বোঝায়, শূন্য নিজে বোঝায় যে তার কোনো অস্তিত্ব নেই, যে জিনিসটা অস্তিত্ব নেই সেটাকে আমরা শূন্য বলে থাকি। তাই শূন্য এককভাবে তার মানের অস্তিত্বহীনতাকে প্রকাশ করে, কিন্তু অন্যান্য সংখ্যার পরে পিছনে যখন সে বসবে তখন তার সঠিক অবস্থান, ওই যে প্লেসমেন্ট ভ্যালুটা বললাম না, স্থানীয় মান, সেটাকে সে রিপ্রেজেন্ট করবে। শূন্য হলো একটি অধনাত্মক ও অঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেটি একটু আগেই বললাম আপনাদেরকে, শূন্যকে আমরা ঋণাত্মক বা ধনাত্মক সংখ্যার সীমারেখা হিসাবে আমরা ব্যবহার করে থাকি, এবং শূন্য হচ্ছে একটি অধনাত্মক ও অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন এই শূন্য সহজে শূন্য সম্পর্কে এই যে 3টি উক্তি আপনি পড়লেন বা বিবৃতি পড়লেন, এখান থেকে প্রশ্ন আসবে যে শূন্য সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক বা কোন বিবৃতিটি সঠিক নয়, অর্থাৎ আপনাকে সেই দিক থেকে কিন্তু সচেতন থাকতে হবে। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। অখণ্ড সংখ্যা হলো, অখণ্ড সংখ্যার পর আমরা চলে যাই স্বাভাবিক সংখ্যা। অখণ্ড সংখ্যার পর চলে যায় স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলবো না, শূন্য অপেক্ষা বড় পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে, বা সোজা কথায় শূন্য ছাড়া সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। দেখুন অখণ্ড সংখ্যার মধ্যে দেখুন কী কী ছিল বলুন তো, অখণ্ড সংখ্যার মধ্যে শূন্য ছিল, তার সাথে সমস্ত ধনাত্মক সংখ্যা ছিল। এই শূন্যকে যদি আমরা বাদ দিই, নর্মালি 1 2 3 লিখি, সেগুলোকে আমরা বলবো কিন্তু আপনার স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে আমরা ন্যাচারাল নাম্বার বলে থাকি, অর্থাৎ একে এন দ্বারা প্রকাশ করে থাকি। স্বাভাবিক সংখ্যা সেটাও অসীম, একে এন দ্বারা প্রকাশ করি, এবং এন ইকুয়ালস টু 1 2 3 4 5 6 সমস্ত পূর্ণ সংখ্যা হবে। কখনোই আপনার যদি বলে যে 0.2 এটি কি আপনার স্বাভাবিক সংখ্যা হবে, এটি স্বাভাবিক সংখ্যা নয়, কারণ এটা আপনার ভগ্নাংশের মধ্যে পড়ছে, সেই নিয়ে আমি পরে আলোচনা করছি। ওকে, শূন্য অপেক্ষা ছোট যেসব পূর্ণ সংখ্যাগুলো থাকে তারা আগে ঋণাত্মক সংখ্যা বলে। শূন্যর থেকে ছোট যেসব পূর্ণ সংখ্যা থাকবে তারাকে ঋণাত্মক সংখ্যা বলবেন। খেয়াল করে দেখবেন পূর্ণ সংখ্যার মধ্যে আমাদের কী কী ছিল বলুন তো। দেখুন পূর্ণ সংখ্যার মধ্যে আমাদের যে জিনিসগুলো ছিল সেটা হচ্ছে আপনার অখণ্ড সংখ্যা ছিল এবং ঋণাত্মক সংখ্যা ছিল। সেই অখণ্ড সংখ্যার মধ্যে আমরা এসেছি 0 1 2 3 ধনাত্মক সংখ্যা, আবার শূন্যকে বাদ দিলে বাকি যেগুলোকে পাচ্ছি সেগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলছি। তাহলে এখান থেকে দেখুন যে জিনিসটা আবারও বলছি, এখানে আমাদের কি বলা আছে 18 নম্বর প্রশ্নে, যে শূন্য অপেক্ষা যারা ছোট পূর্ণ সংখ্যা তাদেরকে আমরা ঋণাত্মক সংখ্যা বলবো, যেমন -2 -3 এরাই হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আপনি বলুন যে -3.5 এটিকে ঋণাত্মক সংখ্যার মধ্যে আসবে, এটি ঋণাত্মক সংখ্যার আন্ডারে আসবে না, এটা ভগ্নাংশ আন্ডারে চলে আসছে, কারণ এটি তো পূর্ণ সংখ্যার মধ্যে নয়ই তো নয় নাকি। ভগ্নাংশ, ভগ্নাংশ দেখুন আপনাদেরকে বললাম এখানে প্রথমে দুটো ভাগে ভাগ করেছিলাম, যে পূর্ণ সংখ্যার আগে যে মূলত সংখ্যাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ নাকি। তো এই পূর্ণ সংখ্যার মধ্যে এবার তাহলে ওভারঅল যে চারটা আমরা পেলাম, সেই চারটা কীরকম আপনাদেরকে দেখুন এখানে দেখাচ্ছি, সেই পুরো চারটা। প্রথম এলো কি সংখ্যা থেকে আমরা দুভাগে ভাগ করলাম, একটা রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা, একটা হবে কিন্তু অবাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাকে আবার দুভাগে ভাগ করছি আমরা, এটা মূলত এবং একটা হচ্ছে অমূলত সংখ্যা। ওকে, মূলত সংখ্যাকে আবার দুভাগে ভাগ করছি, একটা পূর্ণ সংখ্যা যাকে জেড দ্বারা প্রকাশ করছি, এবং এটা হচ্ছে আপনার ঋণাত্মক কী নাম পূর্ণ সংখ্যা, এবং এটা হচ্ছে আপনার ভগ্নাংশ সংখ্যা বের করছি। পূর্ণ সংখ্যাকে আবার দুভাগে ভাগ করছি আমরা, একটা হচ্ছে আপনার ঋণাত্মক সংখ্যা, এই অখণ্ড সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা। সেই অখণ্ড সংখ্যাকে আবার দুভাগে ভাগ করছি, স্বাভাবিক সংখ্যা
এবং অখণ্ড সংখ্যা থেকে শূন্যটা বাদ দিলে স্বাভাবিক সংখ্যা পেয়ে যাচ্ছি। এবার যে চারটা হবে সেই চারটা আপনাকে কিন্তু মনে রাখতে হবে, ওকে? তাহলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সামনে। সেই জিনিসটা সম্পর্কে কীভাবে আপনার পরিশ্রমটা লাঘব করা যায় সেই ব্যবস্থাও আমি আপনাদেরকে করে দেবো। তাহলে ভগ্নাংশ, ভগ্নাংশ মানে কি? সামথিং যে জিনিসটা আছে যেটা পূর্ণ সংখ্যা নয় সেটাকে আমরা ভগ্নাংশ বলবো, যেটা দশমিক মান আকারে যা পাই আমরা তাকে আমরা ভগ্নাংশ বলে থাকি। সেই ভগ্নাংশ দু রকমের হয়ে থাকে, স্বাভাবিক সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ মানে কি? এই বললাম এই জিনিসটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, কিন্তু এটাকে যদি আমরা 0.4 আকারে প্রকাশ করি তখনই যেটা পাবো সেটা হবে দশমিক ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ দুই রকমের, স্বাভাবিক ভগ্নাংশ আবার দশমিক ভগ্নাংশ। এবং মানে নয়, যেমন ধরুন আপনার থাকলো এইভাবে যে 8/5, এটাও কিন্তু আপনার এই সামান্য ভগ্নাংশের মধ্যেই পড়বে, কিন্তু এটাকে যদি আমরা দশমিকের আকারে নিয়ে আসি তখন আমরা কত বলুন তো? না 5×5=5.6, 1.6। এটা পড়ে গেল আপনার দশমিক ভগ্নাংশের মধ্যে। তাহলে সামান্য ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ বুঝতে পেরেছেন। সামান্য ভগ্নাংশের আবার লব এবং হর। লব কোনটা? এই যে বললাম 2/5, এই উপরেরটাকে বলা হয় লব এবং নিচেরকে কি বলি আমরা? হর বলে থাকি নাকি? লব ও হর দ্বারা প্রকাশিত ভগ্নাংশকে আমরা সামান্য ভগ্নাংশ বলি। এই সামান্য ভগ্নাংশ আবার 4 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ এবং জটিল ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলবো? যে ক্ষেত্রে লব ছোট এবং হর বড়, যেমন আপনার 2/5, অর্থাৎ উপরেরটা ছোট হবে এবং নিচেরটা বড় হবে, তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ লব ছোট, হর বড়। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের প্রিন্সিপাল বা নীতিটি হচ্ছে কিন্তু বা শর্তটা হচ্ছে লব ইজ লেস দেন হর বা হর ইজ গ্রেটার দেন লব, এটাই আপনার বলতে পারে, ওকে? অর্থাৎ এইখান থেকে আপনাদের এইভাবেও প্রশ্ন আসতে, যেটা আপনাদের বললাম যে পুরো সেটটা থেকে এত রকমভাবে আসতে পারে যে কোন বিবৃতিটি ঠিক, কোন বিবৃতিটি ভুল, বা এমনও বলতে পারে যে আপনাকে বললো যে 4/3 একটি প্রকৃত ভগ্নাংশ, এটি ঠিক না ভুল? এটা ভুল, কারণ প্রকৃত ভগ্নাংশে কি বলা হয়? লব ছোট, উপরেরটা ছোট হয়, নিচেরটা বড় হয়। অপ্রকৃত ভগ্নাংশের উল্টোটা হবে, অর্থাৎ লব বড় হবে এবং হর ছোট হবে, যেটা আমরা লিখলাম এখন 4/3। এই 4/3 কিন্তু আমাদের হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এখানে লব বড় আছে এবং হর ছোট আছে, অর্থাৎ এই ক্ষেত্রে লব ইজ গ্রেটার দেন হর হয়ে থাকে। মিশ্র ভগ্নাংশ কাকে বলবো? মিশ্র ভগ্নাংশ যখন আমাদের পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যদি যুক্ত থাকে, পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলবো। যেমন 1/3, এটা হচ্ছে আপনার মিশ্র ভগ্নাংশ। কিন্তু এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তখন আমরা পেয়ে যাবো 4/3। 4/3 হচ্ছে আপনার অপ্রকৃত ভগ্নাংশ, তাকে আমরা কিন্তু মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি, তখন আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো। এবং কীভাবে পূর্ণ সংখ্যাটা আমরা বের করব, মানে মিশ্র ভগ্নাংশ বের করবো না, ওই হর দ্বারা লবকে তখন ভাগ করব। ভাগ করলে আমরা কি পাচ্ছি? যেটা অবশিষ্ট থাকছে, এই যেটা ভাগফল সেটা পূর্ণ সংখ্যা হচ্ছে 1, এবং অবশিষ্ট যেটা সেটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে লব, এবং এই যে ভাজক সেটা হচ্ছে আপনার হর। এইভাবে আমরা মিশ্র ভগ্নাংশ পেতে পারি। অর্থাৎ সোজা কথায় মিশ্র ভগ্নাংশ যেমন 2/3/5, এটা হচ্ছে আপনার মিশ্র ভগ্নাংশ। এই ক্ষেত্রে 2 হচ্ছে পূর্ণ সংখ্যা এবং 3/5 এটি হচ্ছে আপনার প্রকৃত ভগ্নাংশ, ওকে? জটিল ভগ্নাংশ, জটিল ভগ্নাংশ কাকে বলবো? যে ভগ্নাংশে আমাদের পূর্ণ সংখ্যার বদলে লব এবং হর দু জায়গাতে যদি ভগ্নাংশ থাকে তাকে আমরা জটিল ভগ্নাংশ বলবো। যেমন ধরুন আপনার থাকলো 2/5 ডিভাইডেড বাই 3/4, আপনার এটা থাকলো ধরুন, ওকে? এইটা হচ্ছে আপনার একটা জটিল ভগ্নাংশ। অর্থাৎ আপনার লবের মধ্যেও ভগ্নাংশ থাকবে, হরের মধ্যেও ভগ্নাংশ থাকবে। যেমন সিঁড়ি ভাঙার যে অঙ্কগুলো থাকে না, সেগুলো অ্যাকচুয়ালি জটিল ভগ্নাংশ আন্ডারে পড়ে। দশমিক ভগ্নাংশ আমরা কাকে বলবো? সামান্য ভগ্নাংশের একটি বিশেষ রূপ হচ্ছে দশমিক ভগ্নাংশ। আমি আবারও রিপিট করছি আপনাদের সামনে, আপনাদেরকে পুরো কনসেপ্টটা ডাইজেস্ট করতে হবে। আপনাকে বলতে পারে যে নিম্নলিখিত কোন বিবৃতিটি ঠিক, কোন বিবৃতিটি ভুল। সেক্ষেত্রে যে কোনো অংশ থেকে যে কোনো টপিক তুলে দেবে, মানে নয় যে শুধু সংখ্যা থেকেই তুলবে। আপনার সংখ্যার তত্ত্ব থেকে একটা টপিক তুললে হয়তো এরপর আমরা হয়তো জ্যামিতি পড়বো, জ্যামিতি থেকে একটা টপিক তুলবে সেখান থেকে, অর্থাৎ যে শুধু সংখ্যা থেকেই তুলবে সেটা নয়, অর্থাৎ সমস্ত টপিক থেকে আপনাকে পুরো কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে কোন জিনিসটা এক্স্যাক্টলি কী বোঝাতে চাইছে। সেই জ্যামিতির সঙ্গে আপনার হয়তো সংখ্যাতত্ত্ব অ্যাড করে দেবে, পরিমিতির সঙ্গে সংখ্যাতত্ত্ব অ্যাড করে দেবে, সেখান থেকে আপনাকে বলবে। ইভেন আপনার লাভ ক্ষতি থেকে কোনো একটা অংশ থেকে হয়তো মানে কোনো একটা বিবৃতি থেকে আপনার সংখ্যাতত্ত্বকে মিক্স করে দেবে। সবগুলো থেকে আপনাকে পুরো কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, তবেই কিন্তু আপনার আনসারটা দিতে পারবেন কিন্তু, ওকে? কিন্তু তার জন্য আমাদের পুরো কনসেপ্ট, পুরো টপিকটাকে তো ক্লিয়ার করতে হবে তো। আর সেই পুরো টপিকটা ক্লিয়ার করার জন্য আমি তো আছি আপনাদের সামনে, ভয় কিসের? আপনাদেরকে কিন্তু কঠোর পরিশ্রমটা করতে হবে। এখন যে সময় আছে, না হলে যে আমার ডেটে নোটিফিকেশান বের হোক তারপর আমি পড়াশোনা শুরু করবো, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। এখন সময় আছে, এখন থেকে অল্প অল্প করে প্রিপারেশনটা নিয়ে থাকুন, শুরু করে থাকুন। তাহলে ভবিষ্যতে যখন আপনার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে, রিভাইজ করবেন, তখন নিজের মধ্যে কনফিডেন্স আসবেন কিন্তু। কারণ আমরা সকলে জানি যখন টেস্টটা পাবে তখন যদি আপনি কুয়ো খোঁড়েন বা নলকূপ খোঁড়েন তখন তো কোনো লাভ নেই। কারণ আপনাকে আগের থেকেই কুয়োটা খুঁড়ে রেডি রাখতে হবে, যাতে যখন টেস্ট হবে তখন আপনি তার থেকে জল খেতে পারেন। অর্থাৎ আগের থেকে নিজেকে প্রস্তুত করতে হবে কিন্তু। এই পুরো জিনিসটা একটা প্রসেস কিন্তু, ওকে? তা চলে এসে আমাদের ক্লাসে দশমিক ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশের একটি বিশেষ রূপ, একে দশমিক ভগ্নাংশ বলি। এই দশমিক ভগ্নাংশ দু রকমের হতে পারে, একটি সসীম দশমিক, একটি অসীম দশমিক। সসীম দশমিক কীরকম? অর্থাৎ দশমিক সংখ্যার দশমিকের পর একটা নির্দিষ্ট সংখ্যার পর তারা স্টপ হয়ে যায় কিন্তু।
সসীম দশমিক ভগ্নাংশ আবার দু রকমের হয়ে থাকে, একটি শুদ্ধ সসীম দশমিক আর একটি অশুদ্ধ সসীম দশমিক। শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলবো না, যেসব ভগ্নাংশে দশমিক বিন্দুর বাম দিকে কোনো পূর্ণ সংখ্যা থাকে না তাদের আমরা বলবো শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ। যেমন অর্থাৎ সোজা কথায় দশমিকের আগে যদি জিরো থাকে অর্থাৎ 0 পয়েন্ট সামথিং যদি হয় তখন সেটা হবে আপনার শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ। আর মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলবো না, দশমিকের আগে শূন্য বাদ দিয়ে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে, যেমন 12.2.1 এইসব, অর্থাৎ শূন্য বাদ দিয়ে সামথিং কোনো সংখ্যা থাকবে বা অঙ্ক থাকলো, সেটা দশমিক সামথিং আপনার থাকলো, তখন সেটাকে আমরা বলবো মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ। অর্থাৎ আমরা একটু আগে দেখুন বললাম আপনাদেরকে যে দশমিক ভগ্নাংশ দুটো ভাগ, একটা সসীম এবং অসীম। এই সসীমর আবার দুটো ভাগ, এটা শুদ্ধ এবং একটি মিশ্র। শুদ্ধ এবং অশুদ্ধ নয় কিন্তু, শুদ্ধ এবং মিশ্র। ওকে, অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশের কি হয় না, দশমিক বিন্দুর ডান দিকে অসীম সংখ্যক দশমিক ভগ্নাংশ থাকে, অর্থাৎ যেগুলোর দশমিকের পর কোনো সংখ্যা শেষেই হয় না তাদেরকে আমরা বলে থাকি অসীম দশমিক ভগ্নাংশ। এটি আবার দু রকমের হয়ে থাকে, একটা আবৃত এবং একটি অনাবৃত। আবৃত মানে কি, আবৃত অসীম দশমিক ভগ্নাংশ, দশমিক বিন্দুর ডান দিকে অঙ্কগুলো বা অংশ বিশেষ বারংবার থাকে, যেমন এখানে 0.5 শুধু 5টায় বারবার আছে, সেক্ষেত্রে আমরা কি লিখে থাকি, এটা একটু টাইপিং মিস্টেক হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হবে 0.5 মাথাটায় পৌনপুনিক। যেমন এখানে 2.535353 আছে, সেটা আমরা বলতে পারি 2. এটাকে আমরা বলতে পারি কি হবে 2.53, সেখানে মাথায় বার দেওয়া আছে নাকি, বার না দিয়ে আমরা এইভাবেও অনেক সময় রিপ্রেজেন্ট করে থাকি 0.53, 5 এবং 3 দুজনের মাথায় পৌনপুনিক এইভাবেও। যেমন এখানে দেখুন তারপরে 3 নম্বর উদাহরণটা 6.12765 এখানে দেখুন কোন জিনিসটা রিপিট হয়েছে বলুন তো, 765 তাই 6.12765 আন্ডারলাইন করা আছে, মানে বার দেওয়া আছে। এটাকে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি আমরা 0.12765 ডট ডট ডট। তো এই পরপর একাধিক ডট দেওয়াটা এখন অপ্রচলিত হয়ে গেছে, এখন হচ্ছে যে জিনিসটা রুলটা এসেছে সেটা কিন্তু আমরা বার দিয়ে থাকি, রেখা বন্ধনী সেক্ষেত্রে দিয়ে থাকি আমরা। তো এগুলোকে আমরা বলবো আবৃত, অর্থাৎ একটা নির্দিষ্ট অঙ্ক বা অংশবিশেষ বারবার রিপিট হতে থাকবে, তাকে আমরা আবৃত বলবো। অনাবৃতর ক্ষেত্রে কি বলবো না, দশমিক বিন্দুর ডান দিকের অঙ্ক বা অংশবিশেষগুলো যদি বারবার পুনরাবৃত্ত না হয়ে থাকে তখন তাকে আমরা বলবো অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ। এই অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশের উদাহরণগুলো দেখুন আপনি এখানে কি আছে, যেমন ধরুন এখানে আছে 0.41421359 ডট আরও আছেই পরপর একাধিক আছে, এগুলো লেখা হয়নি এখানে কোনো অংশটাই কিন্তু রিপিট হয়নি, এটাকে আমরা অনেক সময় আসন্ন মানে প্রকাশ করি। সেই আসন্ন মানে কীভাবে প্রকাশ করতে হয় সেই জিনিসটাও আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। ওকে, যেমন 2.14567812 পরপর এখানে কিন্তু কোনো জিনিসটা রিপিট হয়নি, বারবার এখানে আসছে, অর্থাৎ রিপিট হলে তো সেটা পৌনঃপুনিক বা আবৃত্তর মধ্যে চলে আসতো, রিপিট যদি না হয় তখন সেটা অনাবৃত জিনিসের মধ্যে আসবে। এরপর আবার আবৃত দশমিক ভগ্নাংশ, এটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। কীরকম না, ওই শুদ্ধ আবৃত দশমিক অসীম দশমিক ভগ্নাংশ আর মিশ্র আবৃত অসীম দশমিক ভগ্নাংশ হিসেবে ভাগ করতে পারি। শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ কী বলবো না, আবৃত দশমিক বিন্দুর ঠিক পর থেকেই শুরু হয়ে যায়, দশমিক বিন্দুর পর থেকে যদি আবৃত দশমিক শুরু হয়, যেমন 0.3 পৌনঃপুনিক, 0.54 এটা যদি শুরু হয় তখন তাকে আমরা বলবো শুদ্ধ আবৃত দশমিক। অর্থাৎ পৌনঃপুনিক যেটা থাকবে বা আবৃত দশমিক থাকবে এটা যদি দশমিক বিন্দুর পরেই এক্স্যাক্টলি পরেই শুরু হয়ে যায় তখন তাকে আমরা বলবো শুদ্ধ আবৃত অসীম দশমিক ভগ্নাংশ। এবং যদি সেই আবৃত দশমিক ভগ্নাংশের ঠিক পর থেকে শুরু না হয়, এক বা একাধিক অঙ্ক বাদ দিয়ে শুরু হয়, যেমন ধরুন 0.9166 এখানে কোনটা পৌনঃপুনিক আছে 6-এর মাথায়, সেটা কিন্তু দশমিকের পরেই শুরু হয়নি, কিছু সংখ্যার পর ব্যবহৃত হয়, যেমন এখানে ধরুন 5.933 এখানে পৌনঃপুনিক আছে 3-এর মাথায়। ওকে, একটু আগে যেটা আমরা এক্সাম্পলটা করলাম এখানে দেখুন এই যে এক্সাম্পলটা, হ্যাঁ এটা এই যে 6 দশমিক যা করেছি এটাও কিন্তু আপনার মিশ্র আবৃত অসীম দশমিক ভগ্নাংশের মধ্যেই আপনার পড়ছে কিন্তু। জিনিসটা বোঝা গেছে? তাহলে পুরো সংখ্যাতত্ত্ব সম্পর্কে জিনিসটা কি কনসেপ্ট বুঝতে পেরেছেন আপনারা, এখান থেকে কী রকমের প্রশ্ন আসতে পারে সেটাও বুঝতে পেরেছেন। তো এখন কনসেপ্টটাকে পুরোপুরি ক্লিয়ার করুন, তারপরে আমি সমস্ত রকম দিক থেকে মিক্স আপ করে আপনাদেরকে প্রশ্ন কিন্তু প্রোভাইড করবো, যাতে আপনারা পুরো কনসেপ্টটা বুঝে নিয়ে আপনারা আনসারটা দিতে পারেন কিন্তু। ওকে, তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর পরিমাণে পড়াশোনা করুন। এর পরের ক্লাসটা আমরা মানে আপনার পরিবেশ বা এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে করব। ওকে, সেক্ষেত্রে আমরা এনভায়রনমেন্টাল সায়েন্সের মানে প্যাডাগোজি অংশ বাদ দিয়ে মানে আপনার কন্টেন্ট ওয়াইজ বেশি অংশ দেবো, কারণ এবারে কন্টেন্ট ওয়াইজ বেশি প্রশ্ন এসেছিলো এবং পরিবেশটা তো একটা ভার্স সিলেবাস, সেক্ষেত্রে কোনো সিলেবাসের কোনো মা বাবা নেই, ইতিহাস ভূগোল বিজ্ঞান সব কিছু মিলেমিশে আছে, তাই পরিবেশ নিয়ে আমরা একটু বেশি কেয়ার দেবো আপনাদের সামনে। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর পরিমাণে পড়াশোনা করুন। ওকে, দেখা হচ্ছে, টাটা বাবাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।